একটা সময় ছিল যখন এল সালভাদরে নিরাপদে রাস্তায় হাঁটাটাই ছিল বড় ঝুঁকি। খুন, অপহরণ, চাঁদাবাজি আর গ্যাং সহিংসতা দেশটির দৈনন্দিন জীবনের অংশ হয়ে গিয়েছিল, আর এর কেন্দ্র ছিল রাজধানী সান সালভাদর। Now we're going to head to El Salvador. 508 people have been killed only this month alone in El Salvador, the most violent country in the world. On Wednesday, citing over 2,000 arrests made in just 4 days. Que decir que también las condiciones de este centro penal pueden llegar a ser inhumanas y degradantes. Por ahí andan rumores que quieren empezarse a vengar de la gente honrada. Hagan eso y no va a haber un tiempo de comida en las cárceles. A ver cuánto tiempo duran sus homeboys allá adentro. 2015 সালে জনসংখ্যার অনুপাতে সান সালভাদর ছিল বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী শহরগুলোর একটি, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে ছবিটা নাটকীয়ভাবে বদলে যায়। হত্যার হার কমে যায়, রাস্তায় মানুষও ফিরতে শুরু করে, আর এল সালভাদর নিজেকে এমন একটি দেশের উদাহরণ হিসেবে তুলে ধরে যেখানে কঠোর রাষ্ট্রীয় পদক্ষেপের মাধ্যমে গ্যাং সহিংসতাকে প্রায় ভেঙে ফেলা হয়েছে। কিন্তু এই পরিবর্তনের গল্পটা আসলে কি, আর এর জন্য দেশটিকে কি মূল্য দিতে হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে এমন একটি জায়গায় যেটি আজ এল সালভাদরের এই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী প্রতীক। এর নাম সিকট। সন্ত্রাসবাদে অভিযুক্ত ও গ্যাং সংশ্লিষ্ট বন্দীদের জন্য তৈরি করা এই বিশাল কারাগারকে সরকার দেশের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখার কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। এটি রাজধানী থেকে প্রায় 75 কিলোমিটার দূরে, আর পুরো কমপ্লেক্সটি বিস্তৃত প্রায় 165 হেক্টর জায়গা জুড়ে। আজ আমরা জানব সেই কারাগারের ভেতরে আসলে কি ঘটে, কিন্তু তার আগে বুঝতে হবে এল সালভাদর এখানে পৌঁছালো কিভাবে। এল সালভাদরের গ্যাং সমস্যার গল্প আসলে শুরু হয় দেশটির সীমান্তের বাইরে। 1970 ও 80 এর দশকে দেশটি ছিল রাজনৈতিক সংঘাত, দারিদ্র্য এবং ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে। দেশের জমি ও সম্পদের বড় অংশ ছিল অল্প কয়েকটি প্রভাবশালী পরিবারের হাতে। অন্যদিকে সাধারণ মানুষের একটি বড় অংশ ছিল চরম দারিদ্র্যের মধ্যে। এই বৈষম্য শেষ পর্যন্ত রাজনৈতিক সংঘাতে রূপ নেয়। 1980 থেকে 1992 সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়, আর অসংখ্য পরিবার দেশ ছেড়ে পালিয়ে যায়। অনেক সালভাদোরান চলে যায় যুক্তরাষ্ট্রে, বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে, কিন্তু সেখানে গিয়েও তারা সহিংসতা থেকে পুরোপুরি বের হতে পারেনি। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই সক্রিয় ছিল গ্যাং। নিজেদের রক্ষা করার জন্য কিছু সালভাদোরান তরুণও গ্যাং সংগঠনে যুক্ত হতে শুরু করে। MS-13 and many other gangs. They said they're people. They're not people. These are animals. এভাবেই শক্তিশালী হয় MS-13 এবং বারিও 18, দুটি গ্যাং যারা পরে শুধু লস অ্যাঞ্জেলেসই নয়, এল সালভাদরেও ব্যাপক প্রভাব তৈরি করে। তারপর যুক্তরাষ্ট্র অপরাধে জড়িত অনেক সালভাদোরানকে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করে, আর এখানেই তৈরি হয় একটি অদ্ভুত পরিস্থিতি। একটি দেশ তখনও গৃহযুদ্ধের ধ্বংসাবশেষ থেকে বের হওয়ার চেষ্টা করছে, আর ঠিক সেই সময় তার ভেতর প্রবেশ করছে হাজার হাজার সংগঠিত গ্যাং সদস্য। রাষ্ট্রের তুলনায় অনেক এলাকায় গ্যাংগুলোর সংগঠন হয়ে উঠল আরো শক্তিশালী। তারা নিয়ন্ত্রণ করতে শুরু করলো পুরো এলাকা, ব্যবসা, পরিবহন, এমনকি মানুষের দৈনন্দিন জীবনও। এরপর 2019 সালে ক্ষমতায় আসেন নাইব বুকেলে, আর তার সরকার গ্যাং সমস্যার সঙ্গে আগের সরকারগুলোর মতো আচরণ করেনি। 2022 সালে সরকার জরুরি অবস্থা ঘোষণা করে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করে। সরকারের দাবি অনুযায়ী কয়েক বছরের মধ্যে 60,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়, আর এই অভিযানের সবচেয়ে বড় প্রতীক হয়ে ওঠে সিকট। 2023 সালে চালু হওয়া এই কারাগারটি তৈরি করা হয়েছিল বিপুল সংখ্যক গ্যাং সদস্যকে এক জায়গায় আটকে রাখার জন্য। এর দেয়াল প্রায় 9 মিটার উঁচু, চারপাশে বৈদ্যুতিক বেড়া, নজরদারি টাওয়ারও রয়েছে, শত শত ক্যামেরা পুরো কমপ্লেক্স পর্যবেক্ষণ করে। বিদ্যুতের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা, যাতে একটি উৎস বন্ধ হয়ে গেলেও কারাগারের নিরাপত্তা ব্যবস্থা সচল থাকে। অর্থাৎ সিকট শুধু একটি কারাগার নয়, এটি একটি বিশাল নিরাপত্তা অবকাঠামো। কারাগারে ঢোকার প্রক্রিয়াটাও সেটাই পরিষ্কার করে দেয়।
প্রথমে ব্যক্তিগত জিনিসপত্র জমা দিতে হয়, তারপর এক্স-রে, তারপর আবার স্ক্যানিং, একটি চেকপয়েন্ট পার হওয়ার পর আরেকটি, তারপর পরিচয় যাচাই, আঙ্গুলের ছাপ এবং ছবি। আর শরীরের ভেতরে কোনো নিষিদ্ধ বস্ত্র লুকানো আছে কিনা সেটাও পরীক্ষা করা হয়। অর্থাৎ এখানে নিরাপত্তা একটি একক ব্যবস্থা নয়, এটি একাধিক স্তরের একটি সিস্টেম, আর প্রতিটি স্তরের উদ্দেশ্য একই, বন্দীদের নিয়ন্ত্রণে রাখা। ভেতরে ঢুকলে প্রথমে যে বিষয়টি চোখে পড়ে সেটা হলো ভিড়। একটি সেলে থাকতে পারে প্রায় 100 জন বন্দী। তাদের ঘুমানোর জন্য রয়েছে ধাতব বাঙ্ক। কোনো সাধারণ গতি নেই। খাবার বিতরণ নিয়ন্ত্রিত, প্রতিটি খাবারের পর প্লেট ধুতে হয়। গোসলের ব্যবস্থাও ব্যক্তিগত নয়, আর তাদের দিনের বড় অংশ কাটে সেলের ভেতরেই। বন্দীদের বাইরে যাওয়ার সুযোগ খুবই সীমিত। শারীরিক অনুশীলন, ধর্মীয় কার্যক্রম কিংবা চিকিৎসার মতো নির্দিষ্ট প্রয়োজন ছাড়া তারা সেল থেকে বের হয় না। এমনকি আদালতের শুনানির জন্যও তাদের বাইরে নেওয়া হয় না। কারাগারের ভেতরের স্ক্রিনের মাধ্যমে তারা আদালতের কার্যক্রমে অংশ নেয়। অর্থাৎ এই দেয়ালগুলো শুধু তাদের থাকার জায়গা নয়, এই দেয়ালই তাদের পৃথিবী। এখানে আরেকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গ্যাং সংস্কৃতিতে ট্যাটু শুধু ব্যক্তিগত পছন্দ ছিল না, এগুলো ছিল পরিচয়ের ভাষা। একটি ট্যাটু কখনো গ্যাংয়ের প্রতি আনুগত্য বোঝাতো, কখনো অবস্থান, কখনো অতীতের অপরাধ। মুখে বা ঘাড়ে ট্যাটু অনেক সময় গ্যাংয়ের ভেতরে উচ্চ অবস্থানের ইঙ্গিত দিত। অশ্রুবিন্দুর মতো প্রতীক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, আর তার মানে বোঝার চেষ্টা করা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, কারণ গ্যাংয়ের সদস্যদের শরীরই অনেক সময় তাদের পরিচয়পত্রের মতো কাজ করত। কিন্তু সিকট এর সবচেয়ে কঠিন অংশগুলোর একটি হলো SHU, স্পেশাল হাউজিং ইউনিট। এখানে আলো প্রায় ঢোকেই না। উপরে একটি ছোট ছিদ্র, সেখান দিয়ে বন্দীরা শুধু বুঝতে পারে বাইরে দিন নাকি রাত। একটি ছোট হাত ধোয়ার জায়গা, একটি টয়লেট, আর খুব সীমিত জায়গা। এখানে দাঁড়িয়ে থাকা কয়েক মিনিটই অস্বস্তিকর, কিন্তু বন্দীদের জন্য এটি তাদের দৈনন্দিন জীবনের অংশ। এখানে এসে প্রশ্নটা আরো জটিল হয়ে যায়। রাষ্ট্র যদি বলে এই মানুষগুলো দেশের সবচেয়ে বিপজ্জনক অপরাধী, তাহলে তাদের নিয়ন্ত্রণ করার জন্য কতটা কঠোর হওয়া গ্রহণযোগ্য, আর সেই সীমাটা কে নির্ধারণ করবে? এল সালভাদরের সরকার বলছে এই কঠোর নীতির ফল স্পষ্ট। দেশটির হত্যার হার নাটকীয়ভাবে কমেছে। 2023 সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট বুকেলে ঘোষণা করেন এল সালভাদর টানা 365 দিন কোনো হত্যাকাণ্ড ছাড়াই পার করেছে। যে দেশে একসময় গ্যাংয়ের ভয়ে মানুষ নিজ এলাকার বাইরে যেতে চাইতো না, সেখানে এখন মানুষ অনেক বেশি স্বাধীনভাবে চলাচল করতে পারছে। এটি নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন, কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ এই অভিযানের সঙ্গে হাজার হাজার গ্রেপ্তার জড়িত, এবং মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে অনেক মানুষ যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই আটক হয়েছে, এবং নিরাপদ মানুষও অভিযানের শিকার হতে পারে। অর্থাৎ একই ঘটনাকে দুটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায়। একদিকে একটি দেশ যে তার নাগরিকদের জন্য নিরাপদ রাস্তা ফিরিয়ে এনেছে, অন্যদিকে একটি রাষ্ট্র যে সেই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য নজরবিহীন মাত্রার ক্ষমতা ব্যবহার করছে। আর সম্ভবত এটাই এল সালভাদরের গল্পকে এত গুরুত্বপূর্ণ করে তোলে, কারণ এটি শুধু একটি কারাগারের গল্প নয়, এটি একটি রাষ্ট্র কিভাবে অপরাধের বিরুদ্ধে লড়াই করে তার গল্প। এটি একটি সমাজ কিভাবে কয়েক দশকের সহিংসতার পর স্বাভাবিক জীবনে ফিরতে চায় তার গল্প, এবং একই সঙ্গে এটি একটি কঠিন প্রশ্নও তুলে ধরে। নিরাপত্তার বিনিময়ে একটি রাষ্ট্র তার নাগরিকদের কাছ থেকে কতটা স্বাধীনতা নিতে পারে? সিকট সেই প্রশ্নের একটি স্থায়ী উত্তর। প্রায় 9 মিটার উঁচু দেয়ালের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি বিশাল কারাগার, যার ভেতরে এমন মানুষদের রাখা হয়েছে যাদের বিরুদ্ধে দেশের সবচেয়ে গুরুতর অপরাধগুলোর অভিযোগ রয়েছে। আর দেয়ালের বাইরে একটি দেশ চেষ্টা করছে নিজের পুরনো পরিচয় বদলে ফেলতে, এক সময়ের সহিংসতার রাজধানী থেকে একটি নিরাপদ দেশের দিকে। পরিবর্তনটা বাস্তব, কিন্তু সেই পরিবর্তনের গল্প এখনো শেষ হয়নি, কারণ কোনো দেশের নিরাপত্তা শুধু তখনই সম্পূর্ণ হয় না যখন অপরাধ কমে যায়। প্রশ্নটা হলো এই নিরাপত্তা কতটা টেকসই এবং এর মূল্য কত? আর সম্ভবত এল সালভাদরের আগামী কয়েক বছরই সেই প্রশ্নের উত্তর দেবে।